Hello, my dear student of Standard 8. At the present time, the world is facing a pandemic situation, that is Corona situation. That's why I hope you are staying at your home and studying properly. So last time when we were in class, that time we have finished up to chapter 6. Now today I'm gonna start from chapter 7. And this is my first class here. So everybody go through chapter 7. This is page 80. This is the chapter name is here, that is Bangladesh State and Government System, and that is Bangladesher রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা. So I'm starting. That is the state is a political organization. রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন এটি. Government is one of the element to form a state. রাষ্ট্র গঠনের জন্য সরকার হচ্ছে একটি মূল উপাদান. Every independent country in the world has its own government system. প্রত্যেকটি স্বাধীন দেশের একটি করে সরকার ব্যবস্থা রয়েছে. Government can be of different types. বিভিন্ন ধরনের এই সরকার ব্যবস্থা হতে পারে. Every government has some organs. প্রত্যেকটি সরকারের কিছু অঙ্গ রয়েছে যেগুলোর মাধ্যমে সে তার সকল কার্যক্রম সম্পাদন করে থাকে. By these organs, government has to perform various types of functions, যেটি আমি বললাম. এরপর একটি ডেফিনিশন রয়েছে. All of you, we will mark from here. The state is governed according to some principles which were written down in the constitution. That is the definition of constitution. Constitution তাহলে কি? Constitution হচ্ছে লিখিত কিছু মূলনীতি যেগুলোর মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়, লিখিত দলিল এটি একটি. So after liberation, the constitution of Bangladesh has found in November 1972. 1972 সালে প্রথম বাংলাদেশের সংবিধান প্রণীত হয়. In this constitution, the principle and regulations of our country have been mentioned clearly. এই সংবিধানটিতে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, তার নীতিগুলো কি হবে, এটি সম্পর্কে ক্লিয়ারলি লেখা রয়েছে. এরপর আমি শুরু করছি লেসন 1 থেকে, টাইপস অফ গভর্নমেন্ট. এখান থেকে শুরু করছি. Among the four fundamental elements of the state, রাষ্ট্রের চারটি মূল উপাদান রয়েছে. গভর্নমেন্ট ইজ ওয়ান অফ দেম. এর মধ্যে সরকার একটি, বাকি তিনটি তাহলে কি? এটি আমরা লাস্ট যখন স্ট্যান্ডার্ড 7 ছিলাম, মেবি তখন আমরা স্টাডি করেছি এই ব্যাপারে. যদি কারো মনে থেকে না থাকে তাহলে আমি মেনশন করছি বাকি তিনটি উপাদানগুলো আসলে কি কি. একটি হচ্ছে ল্যান্ড, পপুলেশন অ্যান্ড সোভারেনিটি. ল্যান্ড, population and sovereignty. The basic controlling power of the state, which one? That is the government. Government is the basic controlling power of the state. As a ship cannot run without an engine, in the same way a state cannot run without a government. যেমন একটি জাহাজ ইঞ্জিন ছাড়া চলতে পারে না, ঠিক একইভাবে একটি রাষ্ট্র সরকার ছাড়া চলতে পারে না. এটিকে যদি আমরা একটি ট্রেনের সঙ্গে তুলনা করি তাহলে আরো বেটার এক্সাম্পল হয়ে যায়. ট্রেন বাকি বগিগুলো রয়েছে, ইঞ্জিনটা নেই, চলতে পারবে না. ইঞ্জিন মাস্ট বি নিডেড. সো ইঞ্জিনটা কি? রাষ্ট্রের জন্য গভর্নমেন্ট. সামনে চলে যাচ্ছি. এভরি ফাংশন অফ দ্য স্টেট ইজ পারফর্মড বাই দ্য গভর্নমেন্ট. তাহলে সকল কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে এই সরকার ব্যবস্থার মাধ্যমে. দ্য গভর্নমেন্ট ইজ এসেনশিয়াল এলিমেন্ট অফ অল দ্য স্টেটস. সকল দেশের জন্য, সকল রাষ্ট্রের জন্য আসলে গভর্নমেন্ট খুবই প্রয়োজনীয় একটি উপাদান. বাট ইট ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস. এটি বিভিন্ন ধরনের হতে পারে, রাষ্ট্র বিভিন্ন ধরনের হতে পারে. The types of government were not same from the period when the state originated. যখন রাষ্ট্রের ধারণা মানুষের মনে আসলো, রাষ্ট্র যখন থেকে গড়ে উঠলো, তখন থেকে আসলে গভর্নমেন্ট সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা প্রচলিত রয়েছে. বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে. From time to time, the types of concept of government have been changed. সময়ের আবর্তে এই রাষ্ট্র সম্পর্কে ধারণাগুলো পরিবর্তিত হয়েছে, নানাভাবে এটি পরিবর্তিত হয়েছে. So page 80 is over.
Now we will go for the page 81. At present, the government can be classified according to the following chart. একটি চার্টের মাধ্যমে এখানে গভর্নমেন্টকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি সেটি দেখানো হয়েছে। সেম চার্টটি আমি আমার বোর্ডে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বোর্ডে আমি সেম চার্টটি এখানে মেনশন রেখেছি। তাহলে প্রথমে গভর্নমেন্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু পার্টস। একটা হচ্ছে ডেমোক্রেসি, দ্যাট ইজ গণতন্ত্রের ভিত্তিতে, আর একটি হচ্ছে ডিক্টেটরশিপ, দ্যাট ইজ একনায়কতন্ত্রের ভিত্তিতে। গণতন্ত্র সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে, বাট ডিক্টেটরশিপ এই সম্পর্কে একটু আইডিয়া আমি দিয়ে যেতে চাই। সেটি হলো এটি একনায়কতন্ত্র, অর্থাৎ কোন দেশ বা রাষ্ট্র যদি একটি দল বা একটি ব্যক্তির দ্বারা তার ইচ্ছা অনুযায়ী জাস্ট পরিচালিত হতে থাকে, গভর্নমেন্ট যদি চেঞ্জ না হয় বা দীর্ঘ সময় যাবৎ সেই উইদাউট এনি ওপিনিয়ন অ্যান্ড আদার্স কন্টিনিউ করেই যাচ্ছে, সেটিকে আমরা একনায়কতন্ত্র বলবো। আশা করি এটি ক্লিয়ার হয়েছে ডিক্টেটরশিপ সম্পর্কে। ফরওয়ার্ড চলে যাচ্ছি। ডেমোক্রেসিকে ফার্স্টলি আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্ক, আর একটি হচ্ছে রিপাবলিক। কনস্টিটিউশনাল মোনার্ক আর একটি হচ্ছে রিপাবলিক। কনস্টিটিউশনাল মোনার্কটা কি? কনস্টিটিউশনাল মোনার্ক হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেখানে রয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়ম করে করে রাজা চেঞ্জ হবে, রাজা আসবে, রাজা চেঞ্জ হবে, এরকম, সেটিকে আমরা বলবো কনস্টিটিউশনাল মোনার্ক। আর রয়েছে রিপাবলিক, যেখানে প্রজাতন্ত্র রয়েছে, যেখানে রয়েছে প্রজাতন্ত্র, প্রজারাই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী, এরকম ধারণা যেখানে রয়েছে সেটি হচ্ছে রিপাবলিক। এই কনস্টিটিউশনাল মোনার্ক বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এটিকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আর একটি হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট। ফেডারেল গভর্নমেন্টটা কি? ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে এটি যুক্ত রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশ একটি ছোট দেশ, যদি এরকম আরো কিছু দেশ মিলে একটি বড় দেশ গঠিত হয়, তাহলে সেটিকে আমরা বলবো হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম। আর ইউনিটারি গভর্নমেন্ট, বাংলাদেশের মতো একটি দেশ, সেটি কেন্দ্রীয় শাসন অনুযায়ী পরিচালিত হতে থাকলো, সেটিকে আমরা বলবো ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম। ইজ ইট ক্লিয়ার? চলে যাচ্ছি রিপাবলিকে। রিপাবলিক যেটি একটু বলে দিই, ইউনিটারি গভর্নমেন্ট এটি বাংলা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা যেটি, সেটি হচ্ছে ইউনিটারি। রিপাবলিক এটিকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হলো পার্লামেন্টারি ফর্ম। পার্লামেন্টারি ফর্ম একটি, মানে যেখানে একটি সংসদীয় ব্যবস্থা রয়েছে, সেটি একটি পার্লামেন্টারি ফর্ম। আর প্রেসিডেন্সিয়াল ফর্ম। প্রেসিডেন্সিয়াল ফর্ম হচ্ছে এখানে প্রেসিডেন্ট সব ক্ষমতার অধিকারী, এরকম যদি কোনো দেশ হয়ে থাকে তাহলে সেটিকে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মের রাষ্ট্র বলে অভিহিত করব। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদীয় গণতন্ত্র যেখানে রয়েছে, সেটিকে আমরা আবার দুটো পার্টে ডিভাইড করতে পারি। সেটি হচ্ছে ফেডারেল, ইউনিটারি। ফেডারেল নিয়ে ডিসকাশন করেছি, যুক্তরাষ্ট্রীয় যেটি বলেছি এখানে, সেটি এই ফেডারেল, সেটি একই জিনিস। আর ইউনিটারি গভর্নমেন্ট অর্থাৎ একক রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা। আবার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এটিকেও আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে ফেডারেল আর একটি হচ্ছে ইউনিটারি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একটি, আর এককেন্দ্রিক মানে একক রাষ্ট্র ব্যবস্থা একটি। সো এই ছিল আমাদের চার্ট। এখন আমি আরেকবার ডিসকাশন করব উইথ দ্য এক্সাম্পলস। তাহলে গভর্নমেন্ট, এটিকে আমরা প্রথমে দুটো পার্টে ডিভাইড করতে পারছি। একটি হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেটিক কান্ট্রিগুলো ডেমোক্রেসি, আর হচ্ছে ডিক্টেটরশিপ। যেমন ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র যেখানে রয়েছে, এরকম দুটি রাষ্ট্রের আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে। একটি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যেখানে 1976 থেকে 1998 পর্যন্ত এখানে ডিক্টেটরশিপ চালু ছিল। আর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে 1978 থেকে 1986 পর্যন্ত এখানেও ডিক্টেটরশিপ চালু ছিল। এবার চলে আসছি ডেমোক্রেসি। ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে প্রথমে কনস্টিটিউশনাল মোনার্ক যেখানে রয়েছে, অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে যেখানে, এরকম ফেডারেল গভর্নমেন্টের এক্সাম্পল হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া এরকম একটি দেশ, ফেডারেল গভর্নমেন্ট যেখানে রয়েছে। আর ইউনিটারি গভর্নমেন্ট রয়েছে এমন একটি দেশের এক্সাম্পল হচ্ছে ভুটান। ভুটান হচ্ছে এটার এক্সাম্পল। এরপর চলে আসি আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট।
যেখানে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে। এখানে আমরা পাবো হচ্ছে প্রথমে ফেডারেল গভর্নমেন্টের এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া, আর ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম যেখানে চালু রয়েছে এরকম একটি দেশ হলো বাংলাদেশ। কেমন? তারপর চলে যাচ্ছি প্রেসিডেন্সিয়াল ফর্ম যেখানে রয়েছে সেরকম ফেডারেল গভর্নমেন্ট, এর এক্সাম্পল হচ্ছে আমেরিকা। নিয়ে নাও। এরপর রয়েছে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম রয়েছে, সেরকম একটি দেশের এক্সাম্পল হচ্ছে পানামা। তো আশা করি ফলোইং চার্টটা তোমাদের বোধগম্য হয়েছে। নিজেরা স্টাডি করবে, স্টাডি করে এটা কমপ্লিট করে ফেলবে উইথ দ্য এক্সাম্পলস। আমি এক্সাম্পলস দিয়ে দিয়েছি, এটি কমপ্লিট করে ফেলবে। এটি তোমাদের জন্য পিডব্লিউ থাকবে। সো এরপর আমরা দেখি ওই যে চার্টটা রয়েছে তার নিচে ডিসকাশন করা আছে, সেটি হলো আমি যা বললাম সেগুলো এখানে ডিসকাশন করা আছে। আমি শুরু করছি পয়েন্ট নাম্বার 1। গভর্নমেন্ট ক্যান নর্মালি বি ডিভাইডেড ইনটু টু ফর্মস। দুটো পার্টে এটাকে আমরা ফর্মে ডিভাইড করতে পারি, সেটা কি ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ বলেছি। এরপর ডেমোক্রেসির এক্সাম্পলস রয়েছে, আমরা মার্ক করবো এখান থেকে। ইন ডেমোক্রেসি, এখান থেকে ইন ডেমোক্রেসি সোভারেন পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড ইন দ্য হ্যান্ড অফ দ্য পিপল। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, তাদের হাতেই সব ক্ষমতা থেকে থাকে। পিপল আর দ্য সোর্স অফ অল পাওয়ার। সাধারণ মানুষের হাতেই সব ক্ষমতা রয়েছে এখানে। People elect their nominated person or political party by exercising their voting power. ভোট দিয়ে তারা একজন প্রতিনিধিকে নির্বাচন করে যে তাদের হয়ে সেই অংশের কাজ করে থাকে। সাধারণত সংসদে যায়, সংসদে যে কাজ করে থাকে সেই সাধারণ মানুষগুলোর জন্য। আমিও ভোট দিয়েছি। Then the elected representatives from the government, তারা সরকার গঠন করে and administer the country, এবং রাষ্ট্র পরিচালনা করে থাকে। তারপর most of the countries of the world have such type of government. পৃথিবীর অধিকাংশ দেশে এরকম গভর্নমেন্ট at the present time আমরা দেখতে পাই। ফরওয়ার্ড যাচ্ছি ওভারভিউ। অন দ্য আদার হ্যান্ড, এই পর্যন্ত আগের ডেফিনিশনটা নিব গভর্নমেন্ট পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড থেকে নতুন শুরু করছি। অন দ্য আদার হ্যান্ড, ডিক্টেটরশিপ ইজ a rule of one person or one political party. একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দল সে যদি দেশ পরিচালনা দীর্ঘদিন করতেই থাকে এরকম অবস্থা চলতেই থাকে, তাহলে সেটিকে আমরা ডিক্টেটরশিপ বলবো। আমি আগেও বলেছি। In this system of government, people do not have any recognition of their rights and opinion. এরকম ভাবে যদি কোনো সরকার ব্যবস্থা চলতে থাকে সেখানে সাধারণ মানুষের মতামতের গ্রহণযোগ্যতা খুব একটা নেই। তাদের ইচ্ছে অনিচ্ছে এগুলোরও খুব একটা ভ্যালু সেখানে থাকে না। তারপর here the country is ruled according to the wish of a dictator or according to the wish and the desire of a political party. অর্থাৎ ওই যে বলেছি, একক ব্যক্তি বা একটি দল তার মতামত অনুযায়ী দেশটি সাধারণত পরিচালিত হতে থাকে। পয়েন্ট নম্বর 2 শুরু করছি। অন দ্য বেসিস অফ পাওয়ার, ক্ষমতার ভিত্তিতে এবার। অন দ্য বেসিস অফ পাওয়ার, দ্য হেড অফ দ্য স্টেট, মানে সরকারের যে প্রধান তার ক্ষমতা কতখানি, সেটির ভিত্তিতে we can divide the democratic form of government is classified into constitutional monarch and republic. Constitutional monarch and republic দুটো শ্রেণীতে এটাকে আমরা ডিভাইড করতে পারি। ডেফিনিশন রয়েছে constitutional monarch is such type of government where a head of the state gets power by heredity. উত্তরাধিকার সূত্রে এখানে ক্ষমতা বণ্টিত হয়ে থাকে, মানে বাবা তার ছেলে এভাবে ক্ষমতা বণ্টিত হয়ে থাকে। At present, direct constitutional monarchy hardly exists except one or two countries like Saudi Arabia. Example হিসেবে আমরা আগে নিয়েছি, এরকম দেশ খুবই কম at the present time খুঁজে পাওয়া যায়। But many countries, এই পর্যন্ত আমরা আগের ডেফিনিশনটা নিব। But many countries of the world still sustain a constitutional monarch to preserve tradition. ঐতিহ্যকে ধরে রাখার জন্য। আগে রাজা ছিল, তাকে মানে এখনো রাজার সম্মান দিয়ে রাখা হয়। এরকম ভাবে অনেক দেশ ট্রেডিশনালি আর কি ব্যবস্থাটি ধরে রেখেছে, কিন্তু তাদের দেশ আবার অন্যভাবে পরিচালিত হয়, কিন্তু রাজ পরিবারকে তারা ওইভাবে রেখেছে বা সম্মান করে থাকে ট্রেডিশনালি ঐতিহ্য বহন করার জন্য। ফরওয়ার্ড যাচ্ছি। On the other hand, a republic system of government where head of the state gets power through indirect election by the vote of the people. সাধারণ মানুষের ভোটে, এখানে রিপাবলিক ফর্মে সাধারণ মানুষের ভোটে সরকার ব্যবস্থা এখানে গড়ে ওঠে, প্রতিনিধি নির্বাচিত হয় এবং তিনি সরকার ব্যবস্থা পরিচালনা করে থাকেন তারা।
In this system, people are considered the owner of the state. এটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইন, মার্ক করবো লাইনটা আমরা। পিপল আর কনসিডার্ড দ্য ওনার অফ দ্য স্টেট, মানে জনগণই দেশের মালিক, এই হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়। তাহলে চলে যাচ্ছি 82 পেজে, পয়েন্ট 3 শুরু করব। অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ক্ষমতার বন্টনের ভিত্তিতে, এবার ক্ষমতা বন্টনের ভিত্তিতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্যান বি ডিভাইডেড ইনটু টু ফর্মস। সরকারি ডেমোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে আমরা দেখে নিই টু ফর্মস, একটি হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট আর ফেডারেল গভর্নমেন্ট। ইউনিটারি গভর্নমেন্ট আর ফেডারেল ইউনিটারি ফেডারেল গভর্নমেন্ট। ইউনিটারি গভর্নমেন্টের ডেফিনিশন রয়েছে এখানে, ডেফিনিশনটা আমরা নিয়ে নেব। Unitary form of government is a system in which all power vested upon the central government. কেন্দ্রীয় সরকার। একটি দেশ, একক দেশ, একটি ছোট দেশ যেটি কেন্দ্রীয় একটি সরকার দ্বারা পরিচালিত হবে, সেখানে আর কোনো সরকার নেই, তার মাধ্যমে যদি পরিচালিত হয়, এরকম যদি পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সেটিকে আমরা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট বলবো। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট is a system in which government power is distributed by constitution between central government and provincial government. আমি আগেই বলেছি এই ফেডারেল গভর্নমেন্ট ছোট ছোট দেশ মিলে একটি বড় দেশ ক্রিয়েট করবে, আর সেই ছোট ছোট দেশগুলোর সরকার ব্যবস্থা থাকবে এবং সেন্ট্রালেও একটি সরকার ব্যবস্থা থাকবে। সেন্ট্রালের সরকার ব্যবস্থা ছোট ছোট যে প্রভিন্সগুলো রয়েছে, প্রদেশগুলো রয়েছে, সেই প্রাদেশিক সরকারকে নিয়ন্ত্রণ করবে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। ফরওয়ার্ড চলে যাচ্ছি অল অফ ইউ। পয়েন্ট নম্বর 4, অন দ্য বেসিস অফ দ্য রিলেশনশিপ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ। এক্সিকিউটিভ লেজিসলেটিভ আমরা আগে বুঝে নিই, তারপর আমরা ফরওয়ার্ড দেব। এক্সিকিউটিভ, দ্যাট ইজ দ্য শাসন, অ্যান্ড লেজিসলেটিভ আইন। লেজিসলেটিভ হচ্ছে সেই সংস্থা যেখান থেকে একটি দেশের জন্য আইন প্রণয়ন করা হবে, রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নিয়ম এগুলো নির্ধারণ করা হবে, বাংলাদেশের জাতীয় সংসদ যেমন, এরকম একটি জায়গা। সো এটি হচ্ছে লেজিসলেটিভ। আর এক্সিকিউটিভ হচ্ছে সেই যে আইনগুলো প্রণয়ন করা হলো, সেগুলো যেসব মিনিস্টার অ্যান্ড আদার্স থাকবেন, তারা সেই আইনগুলো অ্যাপ্লাই করবেন, সেটি যেভাবে কাজ করবেন সেই আইনটা নিয়ে, সেটি হচ্ছে এক্সিকিউটিভ। ফরওয়ার্ড হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্যান বি ডিভাইডেড ইনটু টু ফর্মস। ডেমোক্রেটিক গভর্নমেন্টকে আমরা দুটো ফর্মে ডিভাইড করতে পারি। ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এই ডেমোক্রেটিক গভর্নমেন্টকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। দেখে নেই সেটি কোথায় কোথায় রয়েছে। টু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ডেফিনিশন রয়েছে, আমরা মার্ক করবো এখান থেকে। In parliamentary form of government, the executive as a whole becomes responsible and dependent to legislative department. Parliamentary form of government কি হবে? পার্লামেন্ট থেকে রুলস এন্ড রেগুলেশন পাস করা হবে, সেগুলো মিনিস্টাররা সেগুলো নিয়ে কাজ করবে এবং ওই সংসদের কাছে মিনিস্টার এন্ড আদার্স যারা যারা রয়েছেন তারা সবাই দায়ী থাকবেন। But in presidential form of government, executive department does not remain accountable and responsible to the legislature. এখানে সংসদীয় ব্যবস্থা যদি ওরকম থাকে বা আইন প্রণয়নকারী ওরকম সংস্থা যদি থাকে, তাহলে তাদের মতামত অনুযায়ী প্রেসিডেন্ট চলবেই এরকম কোনো ব্যাপার নেই। তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং তিনি দায়ীও থাকেন না। In this system, government, president and his cabinet govern the country directly. এই ধরনের পদ্ধতিতে কি হয়, রাষ্ট্র মানে সরকার ব্যবস্থা পরিচালিত হয়, প্রেসিডেন্ট মানে যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি, এবং তিনি একটি ক্যাবিনেট ফর্ম করেন, সেটির মাধ্যমে এটি পরিচালিত হয় দেশটি। তাহলে এই ছিল আমাদের লেসন 1 নিয়ে ডিসকাশন। এগেইনস্ট একটি অ্যাক্টিভিটি রয়েছে, আমরা দেখে নিই অ্যাক্টিভিটি কি আছে। রাইট ডাউন দ্য ফর্মস অফ গভর্নমেন্ট অন পোস্টার পেপার অ্যাজ চার্টস অ্যান্ড হ্যাং দেম অন ওয়াল অফ দ্য ক্লাসরুম। ক্লাসরুম তো নেই, সো তোমরা তোমাদের কপিতে এটা করে ফেলবে, আর স্কুল যদি শর্টলি খুলে যায় দেন আমরা এটিকে ওয়ালে পোস্টার আকারে দেওয়ার চেষ্টা করব। সো লেসন 1 is over. Now I'm going to start lesson 2, all of you. Types of government.
এখানকার প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট, সবকটা লাইন তোমরা মার্ক করবা এবং আত্মস্থ করার চেষ্টা করবা। শুরু করছি। বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট ইজ প্রেজেন্ট হিয়ার। বাংলাদেশ একটি আমরা জানি গণতান্ত্রিক দেশ, আর রিপাবলিক এখানে প্রজাতন্ত্র বিদ্যমান, মানে প্রজারাই সব, এরকম ব্যাপার বিদ্যমান। দ্য পিপল আর দ্য ওনার অফ দ্য স্টেট হিয়ার, অর্থাৎ সাধারণ জনগণ যারা রয়েছে তারা এই রাষ্ট্রের মালিক। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ রান ফ্রম দ্য সেন্টার, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এক্সিস্ট হিয়ার। আমাদের পার্লামেন্ট রয়েছে, জাতীয় সংসদ রয়েছে, সেই ধরনের সরকার ব্যবস্থাই এখানে রয়েছে। আমাদের গভর্নমেন্ট কর্তৃক দেশ পরিচালিত হয়। ইন এ ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট আ কনস্টিটিউশনাল হেড রানস দ্য গভর্নমেন্ট। একটি মন্ত্রিসভা সম্বলিত সরকার, সেখানে কনস্টিটিউশনালি মানে সংবিধান অনুযায়ী যিনি হেড, তার মাধ্যমে তার মন্ত্রিসভাকে নিয়ে তিনি কার্য পরিচালনা করে থাকেন। দ্য প্রাইম মিনিস্টার বিকাম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আ ক্যাবিনেট ওয়ার্কস আন্ডার হিম। আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে, তিনি একটি মন্ত্রিসভা গঠন করেন এবং তার মাধ্যমে তিনি নিজেও কাজ করেন এবং তাদের মাধ্যমে কার্য পরিচালনা, রাষ্ট্রের কার্য পরিচালনা হয়। দ্য প্রায়োরিটি অফ দ্য লেজিসলেচার ইজ এনশিওরড হিয়ার, অর্থাৎ আমাদের আইনসভা যেটি রয়েছে সেটিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, তার মাধ্যমে যে যে আইনগুলো হয় সেগুলো প্রাধান্য পেয়ে থাকে। দ্য ক্যাবিনেট ইজ অ্যাকাউন্টেবল, অর্থাৎ মন্ত্রী পরিষদ যারা রয়েছে, মন্ত্রিসভা যারা রয়েছে, তারা সবাই দায়ী থাকে টু দ্য লেজিসলেচার ফর ইটস অ্যাক্টিভিটি, অর্থাৎ সংসদের মাধ্যমে যে আইনগুলো আসছে আইনসভার মাধ্যমে সেগুলোকে মানতে, সেগুলোর জন্য সবাই দায়ী থাকে ক্যাবিনেট ফর্মে যারা রয়েছে, মানে মিনিস্টার যারা রয়েছে তার। সো এটিও শেষ হয়ে গেল। এর এগেইনস্টে একটি অ্যাক্টিভিটি রয়েছে, আমরা অ্যাক্টিভিটিটা নেব। গিভ 2 এক্সাম্পলস টু প্রুভ বাংলাদেশ অ্যাজ আ ডেমোক্রেটিক স্টেট। 2 এক্সাম্পলস রয়েছে, একটু কারেকশন নিব, আমরা 2টা কেটে দেব। সো আমরা নিব কি, তাহলে গিভ এক্সাম্পলস টু প্রুভ বাংলাদেশ অ্যাজ আ ডেমোক্রেটিক স্টেট। আমরা এক্সাম্পল দিব, পুরোটাই আমরা নিয়ে নেব। এবার ওর পাশে একটি চার্ট রয়েছে, আমরা চার্টটা তোমরা সবাই দেখে নাও, এতক্ষণ যা যা ডিসকাশন করা হলো সেখানে দেওয়া আছে। এই চার্টটি তোমাদের কপিতে তোমরা অলসো অ্যাক্টিভিটি আকারে এটিকেও পিক আপ করে ফেলবে। সো অল অফ ইউ, চলে যাচ্ছি 83 পেজ, লেসন 3, ফান্ডামেন্টাল স্টেট পলিসিস অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এখানে কি কি মৌলিক নিয়ম নীতি বা মূলনীতি আমরা কি কি পালন করে থাকি সেগুলো সম্পর্কে ডিসকাশন করব অল অফ ইউ। অ্যাকর্ডিং টু দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ 1972 and the 15th amendment of the constitution, there are 4 fundamental state policies which are as follows. তাহলে 1972 তে সংবিধান প্রণয়ন হওয়ার পরে 15 অ্যামেন্ডমেন্ট, মানে 15তম যে সংশোধনী, অ্যামেন্ডমেন্ট দ্যাট ইজ দ্য সংশোধনী অনুযায়ী 4টি মৌলিক স্টেট পলিসি রয়েছে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে। এগুলো কি কি, একটি চার্ট রয়েছে সাইডে, চার্টটা তোমরা দেখে নিতে পারো। প্রথমে রয়েছে ফান্ডামেন্টাল স্টেট পলিসিস, তারপরে রয়েছে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ, এরপর রয়েছে ডেমোক্রেসি দ্যাট ইজ দ্য আমাদের গণতন্ত্র, এরপর রয়েছে সোশিয়ালিজম দ্যাট ইজ দ্য সমাজতন্ত্র, সেকুলারিজম দ্যাট ইজ দ্য ধর্ম নিরপেক্ষতা। পয়েন্টগুলো নিয়ে ডিসকাশনে চলে যাচ্ছি। প্রথমেই রয়েছে ন্যাশনালিজম। A unique bond has been created among the Bengali nation with the help of the same language, literature and culture. আমাদের মধ্যে একটি ইউনিক বন্ড, শক্ত একটি মজবুত একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি বাঁধন তৈরি হয়েছে। সেটা কেন? আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি এগুলো সেম হওয়ার কারণে। So it is declared in the constitution that as Bengali nation achieved the independent and the sovereignty of Bangladesh by their struggle and unique bond. আমরা একটি সংগ্রামের মাধ্যমে দেশটাকে পেয়েছি, তখন আমরা সবাই মিলে একটি ইউনিক বন্ড তৈরি করেছিলাম, শক্তিশালী বন্ধন তৈরি করেছিলাম। This unity and fraternity that is the এই ঐক্য এবং সংহতি will the basis of Bengali nationalism, আমাদের জাতীয়তাবাদের এটি হচ্ছে মূল ভিত্তি। কেমন? সো এরপর শুরু করছি সোশিয়ালিজম, অল অফ ইউ, দ্যাট ইজ দ্য সমাজতন্ত্র।
to bring an equitable distribution in economic sector and ensure the amenities and the facilities for all are the objectives of this policy. এই পলিসি তাহলে মূলনীতিগুলো কি কি? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, একটি সমতার বিধান করতে হবে কার কার মধ্যে, সমাজের সব শ্রেণীর লোকের মধ্যে, এবং অ্যামেনিটিস এন্ড ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে সমাজের সব শ্রেণীর লোকের জন্য। এটি সোশ্যালিজমের মাধ্যমে এটি বাংলাদেশে করা হবে, এটি একটি মূলনীতি। Socialism is acceptable as a fundamental state policy to ensure the impartial justice and building of exploitation-free society. That is তাহলে কি দাঁড়াচ্ছে? সোশ্যালিজম অ্যাকসেপ্টেড, সোশ্যালিজম কি গ্রহণ করে? এটি আসলে গ্রহণ করে ফান্ডামেন্টাল যে স্টেট পলিসি, সেটি কিভাবে গ্রহণ করছে? সেটি গ্রহণ করছে ইম্পার্শিয়াল জাস্টিস, অর্থাৎ সুবিচার নিশ্চিত করবে সবার জন্য, আর কি করবে? বিল্ডিং আপ এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি, অর্থাৎ শোষণমুক্ত একটি সমাজ গঠনের ব্যবস্থা করবে, সেটি কি? সোশ্যালিজম। এরপর রয়েছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি সম্পর্কে আমরা আগেও স্টাডি করেছি, ডেমোক্রেসি সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে, তারপরেও এখানে যা বলা আছে সেটি পড়ছি। ডেমোক্রেসি, the main purpose of making democracy a fundamental state policy is to ensure people's participation in all activities. রাষ্ট্রের সকল কার্যক্রমে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, এটি হচ্ছে এই ডেমোক্রেসির মূল ভিত্তি। তোমরা নিজেরাও জানো, আমরা অনেক র্যালিতে অংশগ্রহণ করি রাষ্ট্রের জন্য, এই দিবস ও দিবস এগুলো মেনটেন করি, সবকিছু এগুলো সব আমরা রাষ্ট্রের জন্য করে থাকি, ডেমোক্রেসির জন্য করে থাকি। The fundamental human rights and freedom of the people will be ensured through this. অর্থাৎ as a human being তোমার পজিটিভ ব্যাপারগুলো, পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ ওপিনিয়ন, এগুলো এই জিনিসগুলো বা নেগেটিভ ওপিনিয়ন হতে পারে যা রাষ্ট্রের জন্য হার্মফুল হবে না বা কারোর জন্য হার্মফুল হবে না, এরকম যে তোমার নীতি, আদর্শ, মূলনীতি এগুলো রয়েছে, স্বাধীনতা রয়েছে, এগুলো নিশ্চিত হয় ডেমোক্রেসির মাধ্যমে। It will establish the prestige of the people. সব মানুষের মধ্যে তাদের এটি প্রেস্টিজ, মানে তাদের আত্মমর্যাদা তৈরি হয়, মর্যাদার জায়গা তৈরি হয়। সেটা এই ছিল ডেমোক্রেসি নিয়ে ডিসকাশন। এবার শুরু করছি সেকুলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। Secularism has been included as a state policy so that every citizen can participate his or her religion equally. ধর্ম পালন, যে যত জাতি রয়েছে সবাই তার ধর্মগুলো নিজস্ব আঙ্গিকে নিজের মতো করে পালন করবে, এটি আমাদের রাষ্ট্র সেই স্বার্থ আমাদের সংরক্ষণ করে থাকে, সেই নিশ্চয়তা দিয়ে থাকে। Nobody can create hindrance to one another in practice of religion. এই ধর্ম পালনের ক্ষেত্রে কেউ আসলে কোনো বাধা সৃষ্টি করবে না, সেটিও রাষ্ট্র দ্বারা আমরা পেয়ে থাকি। সো এই ছিল 4টি পয়েন্টস ডিসকাশন। এবার এর আলোকে কিছু কথা এখানে বলা আছে, সেটি পড়ছি আমি। The major policies are allowed in every sectors of the state administration. এই প্রশাসন পরিচালনার জন্য, রাষ্ট্র প্রশাসন পরিচালনার জন্য এগুলো হচ্ছে মেজর পলিসিগুলো, এগুলো ফলো করা হয়। এভরি সিটিজেন শুড বি অ্যাবেড বাই দিস পলিসিস। আমরা যারা আন্ডারলাইন করবো লাইনটা, এভরি সিটিজেন আমরা যারা রয়েছি তারা এই নিয়ম নীতিগুলো সবাই মেনে চলবো। বিসাইড, আবার মার্ক করবো আমরা, বিসাইড দ্য কনস্টিটিউশন ইজ আ হলি ডকুমেন্টস, পবিত্র একটি বুক হিসেবে ধরা হয়, দলিল হিসেবে ধরা হয় একটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নাগরিকদের জন্য। of the state administration, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য। অলসো মার্ক করে নাও লাইনটা, ভেরি ইম্পর্টেন্ট। এরপর so it is the duty for every citizen to honor and abide by the constitution. কনস্টিটিউশনকে, অর্থাৎ আমাদের সংবিধানকে সম্মান করতে হবে এবং সংবিধান মেনেও চলতে হবে। অ্যাক্টিভিটি রয়েছে এর এগেইনস্টে, আমরা দেখে নিই। গিভ 2 examples to how we can follow democracy and secularism, the basic 2 principles in our practical life. 2 examples দিতে বলেছে। কিসের ফলো করতে? ডেমোক্রেসি কিভাবে আমরা ফলো করি, আর সেকুলারিজম। আমরা কিন্তু 4টাই নিব, এই অ্যাক্টিভিটিটা 4টাই কমপ্লিট করব। 4 examples, 4টি এক্সাম্পল আমরা দেব, আর ওখানে উপরে কেটে 4 লিখে নাও, আর নিচে এই যে বেসিক 2 এটিও কেটে এখানে 4 লিখে নাও, এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে ফেলবা।
সো আপ টু লেসন 3 এই পর্যন্ত আজকে শেষ করেছি আমি। অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে ফেলবা, ইম্পর্টেন্ট লাইনগুলো এখান থেকে পিক আপ করে ফেলবা তোমরা, এবং এইটুকু একদম টোটালি আত্মস্থ করে ফেলবা। পরবর্তী ক্লাসে এরপর লেসন 4 থেকে শুরু করব, চেষ্টা করব যে 3টি লেকচারের মাধ্যমে চ্যাপ্টারটি শেষ করার জন্য। তো এই ছিল আমাদের আজকের আমার ফার্স্ট লেকচার অ্যাবাউট দিস। হোপ তোমরা এনজয় করেছো এবং নিজেরা পিডাব্লিউ গুলো কমপ্লিট করে ফেলবা এই পেজ পর্যন্ত যা যা দেওয়া রইল। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই বাড়িতে থাকবা, সেফে থাকবা, নিজেদের এবং প্রচুর পরিমাণে স্টাডি করবা, কেমন প্রচুর পরিমাণে স্টাডি করবা, স্টাডি করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত গুড বাই।